না, এভাবে আর হচ্ছে না। সবার জালে কত মাছ ধরা পড়ে, আর আমার জালে একটা মাছও ওঠে না। কি রে নদাই, তোর ঝুড়ি দেখি ফাঁকা, একটা মাছও পাসনি বুঝি? না দাদা, জালে তো একটা মাছও ওঠেনি। সেই কখন থেকে জাল ফেলেই যাচ্ছি। এত অধৈর্য হলে হবে না, সময় দিতে হবে তো। তাহলে অযথা তোমার সাথে কথা বলে সময় কেন নষ্ট করছি? আমি যাই। এরপর নদাই আবার নদীতে মাছ ধরতে থাকে। সবার জালে ওঠে রুই কাতলা, আর আমার জালে ওঠে এসব ইট পাতা। যাই, ওদিকটায় জাল ফেলে দেখি। এরপর নদাই নদীতে আবার জাল ফেলে, আর জালে একটি পোনা মাছ ওঠে। না বাপু, আর পারছি নে। এবার এই পোনা মাছটি নিয়েই বাড়িতে ফিরে যাই। এরপর নদাই সেই পোনা মাছ হাতে নিয়ে বাড়ি ফিরে আসে। কি গো, তোমার মুখখানা অমন শুকনা লাগছে কেন? আর হাতে ওটা কি দেখি তো, ঘ্রাণও হবে না। কি করবো বলো গিন্নি, মোড়ল যে সমুদ্রে যেতে দেয় না। এই পোনাটা বরং আমাদের পুকুরে ছেড়ে দিয়ে এসো, বড় হবে তখন খাওয়া যাবে। এটা তো একদম ঠিক কথা বলেছো গিন্নি। যাই, পুকুরে যাই। এভাবে আর কতদিন? শোনো, তোমায় একটা কথা বলি, তুমি বরং আমাদের পুকুরে মাছ চাষ করো। বললেই কি হয়ে যায়? মাছ চাষ যে অনেক টাকার ব্যাপার গিন্নি। এত টাকা এখন কোথায় পাবো? বলি কি, বিয়ের সময় তো অনেক গহনা উঠেছিল, এগুলো বিক্রি করে মাছ চাষ করো, পরে না হয় আবার গড়িয়ে দিও। বললেই কি হয়ে যায়? মাছ চাষ করতে যে অনেক টাকার প্রয়োজন। এত টাকা এখন কোথায় পাবো? এরপর নদাই পরের দিন মোড়লের বাড়িতে যায়। প্রণাম নেবেন কর্তা বাবু। নদাই যে, তা কি খবর? আজকাল বাজারে তোমাকে দেখাই যায় না, ব্যাপারখানা কি? আসলে কর্তা বাবু, জালে আজকাল মাছ ধরা যায় না, তাই যাওয়া হয় না। আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম। বলে ফেল, কি বলবি? আসলে কর্তা বাবু, আমি চাচ্ছিলাম কি, আমার যে পুকুরটা আছে, ওই পুকুরে মাছ চাষ করতে, তাই একটু টাকার প্রয়োজন। এটা তো ভালো কথা রে নদাই। আগে ছিলি জেলে, এখন হবি ব্যবসায়ী। হা হা হা। না বাবু, তেমন কিছু না। পুকুরে মাছ চাষ করলেও আমি জেলেই থাক। শোন, এসব মাছ চাষে লাভ নেই, বুঝলি? তুই বরং কাল থেকে সমুদ্রে যাবি মাছ ধরতে, আমি ছেলেপুলেদের বলে দেব। এরপর নদাই বাড়িতে যাওয়ার জন্য বের হয়, আর পথেই রতনের সাথে দেখা হয়ে যায়। কি নদাই, কোথায় গিয়েছিলে? মোড়লের কাছে গিয়েছিলাম। কাল থেকে যে তোমাদের সাথে সমুদ্রে যাব মাছ ধরতে। আমাদের সাথে যাবে মানে? মোড়ল তো তোমায় অনেক আগেই না করেছিল। এরপর নদাই সব ঘটনা রতনকে খুলে বলে। শোনো নদাই, তুমি বরং তোমার পুকুরেই মাছ চাষ করো। গ্রামের এই মানুষগুলো চায় আমরা বরাবর তাদের গোলাম হয়ে থাকি। ওদের সমান কোনোদিন হতে দিবে না আমাদের। আগে কত করে বলেছিলাম, কিন্তু সমুদ্রে যেতে দিলই না। এখন যখন শুনেছে পুকুরে মাছ চাষ করব, সেই তোমাদের সাথে যেতে বলল। থাকো, আমি এবার বাড়ি যাই।
এরপর নদাই বাড়িতে চলে আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? না, সারা বাড়ি খুঁজলাম, কোথাও তো নেই। গিন্নি, ও গিন্নি। আরে দেখে যাও, কোথায় গেলে? পুকুর পাড়ে কেউ ডাকছে মনে হচ্ছে, দেখি তো গিয়ে। কি ব্যাপার গিন্নি, কতবার ডাকলাম তোমায়? আরে পুকুরে তাকিয়ে দেখো, পুকুরে কত মাছ। পুকুরে এত পোনা মাছ কোথা থেকে এলো? আরে তাই তো, আমি তো শুধু একটি পোনা মাছই ছেড়েছিলাম। এই সব তাহলে ওই পোনা মাছের ডিম থেকেই হয়েছে। এই মাছ বাজারে বিক্রি করলে অনেক ভালো দাম পাওয়া যাবে গিন্নি। হ্যাঁ গো, পোনা মাছটি যে আমাদের কপাল খুলে দিল। আমাদের আর অভাব থাকবে না, আর তোমাকেও কোথাও মাছ ধরতে যেতে হবে না। এই, তোরা এখানে বসে আছিস? ভূত রাজা তোদের ডেকে পাঠিয়েছে। কেন রে, এই অসময়ে ভূত রাজা ডাকলো আমাদের? তখনই চার পেতনি মিলে ভূত রাজার কাছে যায়, আর তাদের দেখে ভূত রাজা অনেক রেগে যায়। তোরা এই ভূত রাজ্যের মান সম্মান কিছু রাখলি না। তোরা চারজনে মিলে কি শুরু করেছিস? তোরা নাকি সবার থেকে মাছ চুরি করে খাওয়া শুরু করেছিস? তোদের আর এই ভূত রাজ্যে কোনো জায়গা নেই। ভূত রাজা, আমাদের রাজ্য থেকে বের করে দেবেন না দয়া করে। আমরা তো পেতনি, আমরা বাইরে গেলে থাকবো কিভাবে? সেটা তোদের আগে ভাবতে হতো, এখন আর কিছু করার নেই। তখন ভূত রাজা চার পেতনিকে ভূত রাজ্য থেকে বের করে দেয়, আর তারা গিয়ে পড়ে মানুষের রাজ্যে। আমরা তো মানুষের রাজ্যে চলে এসেছি, কিন্তু এখানে আমরা মাছ কোথায় পাবো? আমার যে খুব মাছ খেতে ইচ্ছে করছে। তখনই বৃষ্টি শুরু হয়, আর চার পেতনি মিলে সে বৃষ্টিতে ভিজে নাচতে থাকে। তারপর হারু তার জাল নিয়ে বাহিরে যায়, আর সে মাছ মারতে থাকে। তখনই সে পেতনিরা হারুকে দেখতে পায়। ওই দেখ, কি সুন্দর একটা ছেলে, দেখে তো জেলে মনে হচ্ছে। আমরা যদি ওর বাড়িতে যেতে পারি, তাহলে প্রতিদিন মাছ খেতে পারবো। কিন্তু কিভাবে সেটা? শোন তাহলে, চল আমরা ওই পুকুরে ডুব দিই, আর ওই জেলের জালে উঠে পড়বো। জাল এত ভারী লাগছে কেন? ও মা গো, মনে হচ্ছে অনেক বড় মাছ ধরা পড়েছে জালে। যে করেই হোক এই জাল আমাকে তুলতেই হবে। এ কি, এ তো চারটি মেয়ে, এরা পানির নিচে কেন? না, যে করেই হোক এদের বাঁচাতে হবে। তোমরা কারা? এই পুকুরে কি করো? তোমরা কি জলপরি নাকি? আমরা হলাম এতিম চার বোন, পাশের গ্রামেই থাকতাম, কিন্তু আমরা এতিম বলে আমাদের অজ্ঞান করে এই পুকুরে ফেলে গিয়েছিল। তুমি আমাদের একটু থাকার জায়গা দিতে পারো? কিন্তু আমি তোমাদের কি খেতে দেব? আমি জেলে, দিন আনি দিন খাই, তবুও মাছ ভাত। আমাদের ভাত লাগবে না, শুধু মাছ হলেই হবে। তারপর হারু তাদের চারজনকে নিয়ে বাড়ির পথে হাঁটতে থাকে, আর মনে মনে বলতে থাকে। সবাই আমাকে বলতো আমি নাকি বউ পাবো না,
আমি কালকেই এই 4 জনকে বিয়ে করে দেখিয়ে দেব। উফ, আমার যে কি যে ভালো লাগছে, 4টি বউ হবে আমার। যেই ভাবা সেই কাজ। হারু পরের দিন 4 জনকে বিয়ে করে নেয়। তুমি বড় বউ, তুমি মেজ বউ, তুমি সেজ বউ, আর তুমি হলে আমার ছোট বউ। তোমরা আমাকে খুব ভালোবাসবে, কেমন? তুমি শুধু বেশি বেশি করে মাছ আনবে, তাহলেই হবে গো। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন কোথায় তোমরা, বড়, মেজ, সেজ আর ছোট বউ? কি গো, কি হলো? এই নাও মাছ, এগুলো আজ ভালো করে রান্না করবে। চোখের সামনে এত মাছ দেখে দুই পেতনির মাথা ঠিক থাকে না। তারা সেখানে হাত লম্বা করে কাঁচা মাছ খেতে শুরু করে। সেজ বউ, ছোট বউ, তোমরা কাঁচা মাছ খাচ্ছ? ছি! আর সেজ বউ, তুমি হাত লম্বা করলে কিভাবে? কোথায় না তো, ওরা তো শুধু সুখে দেখছিল মাছগুলো টাটকা কিনা। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চোখে কম দেখছো আজকাল। ওদের হাত তো ঠিকই আছে, দেখো দেখো। হ্যাঁ, ঠিকই তো আছে। কি দেখতে যে কি দেখেছি। আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। তোরা যে কি করিস না, নে এবার যত ইচ্ছে খা। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন 4 পেতনি গাছের সাথে পা উল্টো করে ঝুলে যায় আর গল্প করতে থাকে। আমার রোজ রোজ একই মাছ খেতে ভালো লাগে না, আর এখন যা মাছ আনে তা দিয়ে আমাদের পেট ভরা তো দূর, কিছুই হয় না। ঠিক বলেছিস তুই, কিন্তু এখন কি করব শুনি? চল, আমরা ভূত রাজ্যের মতো এখানেও মাছ চুরি করে খাই। না, এ কাজ করা যাবে না, তাহলে সবাই মিলে এখান থেকে তাড়িয়ে দেবে। আরে শোন সবাই, ওই হারুর রূপ ধরে মাছ চুরি করব, সবাই হারুকে চোর ভাববে। সেদিনের পর থেকে 4 পেতনি হারুর রূপ ধরে গ্রামের সবার পুকুর থেকে মাছ চুরি করতে থাকে। আর সবাই হারুকে যেখানে পায় সেখানেই মারে, কিন্তু হারু এর কারণ বুঝতে পারে না। এই রাতের বেলা আমার বউ 4টা গেল কোথায়? তাহলে কি এরা আমাকে রেখে চলে গেল? তখনই 4 বউ মাছ চুরি করে পেতনি রূপে এসে উঠোনে গল্প করছিল। তারা ভেবেছিল হারু প্রতিদিনের মতো আজও বাহিরে। কি মজাটাই না হচ্ছে, চুরি করছি আমরা আর মার খাচ্ছে ওই পোকা হারু। এতদিনে বুঝতেই পারলো না যে আমরা পেতনি। হারামজাদি পেতনি তোরা, আজ তোদের রক্ষে নেই। তোদের জন্য কম মার খাইনি। না গো, তুমি আমাদের ভুল বুঝো না, আমাদের ক্ষমা করে দাও। দাঁড়া। তখনই হারু ঘরে যায় আর ঘর থেকে আগুন নিয়ে আসে আর পেতনিদের শরীরে আগুন লাগিয়ে দেয়। আর আগুন দেখে পেতনিরা সেখান থেকে পালিয়ে যায়। পলাশপুর নামের একটি ছোট গ্রামে পূজা থাকতো। পূজা ছিল অনাথ, কলা বিক্রি করে কোনো রকম পূজা চলতো। একদিন সেই গ্রামে অনেক জোরে ঝড় বৃষ্টি হয়, যার কারণে পূজার বাড়িটি ভেঙে যায়। পূজা কোনো রকম নিজের প্রাণ বাঁচায়। হে ঈশ্বর, এ কি হয়ে গেল?
আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিলে। এখন আমি কোথায় যাব, কি খাবো? তুমি আমার আশ্রয় কেড়ে নিয়েছো, এখন তুমি আমার আশ্রয়ের ব্যবস্থা করে দাও। এসব বলে পূজা অনেক কান্না করে আর তার মাসির কথা মনে পড়ে। লক্ষ্মীনগর নামে পাশের গ্রামে তার মাসি থাকতো। পূজা তখনই তার মাসির বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। যাই, মাসির বাড়িতেই যাই, যদি সেখানে একটু আশ্রয় পাই। এই বলে পূজা তার মাসির বাড়িতে যায়। মাসি, ও মাসি, বাড়িতে আছো? হ্যাঁ রে, কে আমাকে ডাকে? মাসি, আমি পূজা গো। ও তুই হঠাৎ আমার বাড়িতে? আয় আয়, ভেতরে আয়। মাসি, ঝড় বৃষ্টিতে আমার বাড়ি ভেঙে গেছে, আমার শেষ আশ্রয়টুকু আর নেই। কোনো রকম নিজের প্রাণ বাঁচাতে পেরেছি, তাই তো তোমার কাছে এলাম। আমাকে একটু আশ্রয় দাও না মাসি, তোমার বাড়িতে। ঠিক আছে, থাকতে দেব তোকে, কিন্তু বসে বসে খাওয়াতে পারবো না তো বাপু। আমার এখানে থাকতে হলে তোকে কাজ করে খেতে হবে। আচ্ছা মাসি, আমি সব কাজ করব, তোমাকে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, আর শোন, তোর বোন নীলুর যখন যা লাগবে এনে দিবি, নীলুরও সব কাজ করে দিবি। আচ্ছা মাসি, তুমি কোনো চিন্তা করবে না, আমি সব কাজ করব তোমাদের। তারপর সেখানে নীলু আসে আর বলে, কি হয়েছে মা, কে এসেছে? দেখ নীলু, তোর বড় মাসির মেয়ে পূজা এসেছে। ঝড় বৃষ্টির কারণে ওর বাড়ি ভেঙে গেছে, তাই এখানে আশ্রয় নিতে এসেছে। ও এখন থেকে এখানেই থাকবে আর বাড়ির সব কাজ করবে। সত্যি মা, খুব ভালো হয়েছে, কি মজা কি মজা। ও এখন থেকে আমার সাথে সব কাজ করে দেবে, আমাকে আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ মা, ও সব কাজ করবে এখন থেকে, তোরও সব কাজ করে দেবে। তোর যখন যা লাগবে পূজাকে বলবি, ও সব এনে দেবে। এভাবে পূজা তার মাসির বাড়িতে কাজের মেয়ের মতো থাকতো আর বাড়ির সব কাজ করত। কিন্তু তারপরেও পূজার মাসি ও বোন নীলু খারাপ ব্যবহার করত, ঠিক মতো খেতে দিত না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। আর একদিন, পূজা, ওই পূজা, কোথায় গেলি? আমার খাবার এখনো দিসনি কেন? যা, তাড়াতাড়ি আমার খাবার নিয়ে আয়। দিচ্ছি দিচ্ছি বোন, এখনই দিচ্ছি। এই বলে পূজা নীলুর জন্য খাবার আনতে যায়। কিছুক্ষণ পর নীলুকে খাবার এনে দেয়, সাথে এক গ্লাস পানিও দেয়। ইস, গ্লাসটা কি নোংরা, মাজিস নি নাকি? যা, গ্লাসটা পরিষ্কার করে পানি নিয়ে আয় আবার। পূজা আবার গ্লাস পরিষ্কার করতে যায় আর তার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। আর নীলু এটা দেখে চিৎকার করে বলে, এটা তুই কি করলি পূজা? আমার এত পছন্দের গ্লাসটা তুই ভেঙে ফেললি। মা, ও মা, দেখো পূজা কি করেছে। এরপর পূজার মাসি এসে দেখে পূজার গ্লাস ভেঙেছে। এ দেখে পূজার মাসি অনেক রেগে যায় আর পূজাকে অনেক মারে, বাড়ি থেকে বের করে দেয়। তারপর পূজা বনে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে। আর তখন সেখানে একটি পরী আসে।
কি হয়েছে তোর? এখানে বসে কান্না করছিস কেন? পূজা প্রথমে পরীকে দেখে একটু ভয় পেয়ে যায়। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। কি হয়েছে বল আমাকে, আমি তোকে সাহায্য করব। তারপর পূজা সব বলে পরীকে। তারপর পরী বলে, তুই চিন্তা করিস না, দাঁড়া আমি তোকে একটি জিনিস দিচ্ছি। এই বলে পরী পূজাকে 3টি কলা গাছে চারা দেয় আর পূজাকে বনে একটি ছোট্ট ঘর বানিয়ে দেয়। কলা গাছ দিয়ে আমি কি করব পরী? এই তো কলা গাছের ছোট চারা, বড় হতে তো অনেক সময় লাগবে। এ কোনো সাধারণ কলা গাছ নয় রে, এ হলো জাদুই কলা গাছ। একটি কলা গাছ তোকে সোনার মোহর দিবে, আর একটি কলা গাছ তোকে রূপার মোহর দিবে, আর একটি কলা গাছ তোকে টাকার নোট দিবে। এ কলা গাছ বড় হতে বেশি সময় লাগবে না। এ কি বলছো, জাদুই কলা গাছ? হ্যাঁ রে, আর শোন, কেউ যেন এই কলা গাছগুলোকে দেখতে না পায়। চুপি চুপি সাবধানে এগুলোকে বড় করবি। ঠিক আছে পরী। পরী সেখান থেকে চলে যায় আর পূজা কলা গাছ 3টিকে সে ছোট্ট বাড়ির ভেতরে রোপণ করে। পূজা প্রতিদিন কলা গাছে পানি দেয় আর খুব তাড়াতাড়ি কলা গাছ 3টি বড় হয়ে যায়। সত্যি তো, খুব তাড়াতাড়ি কলা গাছ 3টি বড় হয়ে গেছে। এখন দেখি তো পরীর কথা মতো কলা গাছ 3টি সোনা রূপা টাকা দেয় কিনা। এই বলে পূজা কলা গাছ 3টির কাছে যায় আর এক এক করে 3টি কলা গাছকেই বলে সোনা রূপা আর টাকা দিতে। পরীর কথা মতো ঠিক 3টি কলা গাছ তাকে এক এক করে সোনা রূপা টাকা দিয়ে দেয়। পূজা এসব নিয়ে একটি সুন্দর বাড়ি বানায় আর গ্রামের গরিব দুঃখীদেরকেও সাহায্য করে। আর এসব দেখে পূজার মাসি অনেক অবাক হয়ে যায়। কি অবাক কাণ্ড রে বাবা! এত তাড়াতাড়ি পূজা কিভাবে এত বড় লোক হলো? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। তারপর পূজার মাসি পূজার উপর নজর রাখে। পূজা কি করে, কোথায় যায়, পূজার মাসি দেখতে পায় ওই 3 কলা গাছ থেকে পূজা সোনা রূপা টাকা নেয়। সেগুলো নিয়ে পূজা সেখান থেকে চলে যায়। ও, এই ব্যাপার তাহলে। ও তো দেখি জাদুর 3 কলা গাছ। আমিও যাই, গিয়ে ওই 3 জাদুর কলা থেকে সোনা রূপা টাকা নিয়ে আসি। আমিও অনেক বড় লোক হব। সোনা রূপা টাকা এসব নিয়ে ওই 3 কলা গাছকে কেটে ফেলবো। পূজার কিছুই নিতে পারবে না। এই বলে পূজার মাসি সেই 3 কলা গাছের সামনে যায় আর যেতেই সেখানে পরী চলে আসে। তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস কলা গাছ কাটার জন্য? তোর এত লোভ! আমার ভুল হয়ে গেছে পরি, আর কখনো এমন কাজ করতে যাব না, লোভ করব না। আমাকে ক্ষমা করে দাও। না, তোর এই ভুলের কোনো ক্ষমা নেই, তোকে শাস্তি পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই সারা জীবন এখানে কলা গাছ হয়ে থাকবি, কিন্তু তুই হবি সাধারণ কলা গাছ। এই বলে পরী সেখান থেকে চলে যায় আর পূজার মাসি কলা গাছ হয়ে সেখানে থাকে। আর অন্যদিকে পূজা সুখে শান্তিতে থাকতে লাগে।